দেখেছি ভূস্বর্গে তুষারপাত, তিন সাগর সঙ্গমে কন্যাকুমারী। এবার দেখব পূর্ণিমার চাঁদ ফ্রম জয়সালমীরের বালিয়াড়ি। ইচ্ছেগুলো আমার মতোই বেপরোয়া, সেই টানে বারংবার ঘর ছাড়া, গন্তব্যে পৌঁছাতে আমার গতি লাগাম ছাড়া। আর সেই কারণেই 13ই নভেম্বরের দুপুরে আবারও ঘর ছেড়ে বেরিয়ে পড়া। কারণ এই গল্পটাও আমার হঠাৎ প্ল্যান হওয়া গল্পের মধ্যে একটা। সেই মতোই লালগোলা প্যাসেঞ্জার ধরে আমার গন্তব্য দমদম জংশন। ঘন্টা 5 এই জার্নিতে শরীরের এনার্জি পুরো খতম। রাত 8:05 ট্রেন আমাকে নামিয়ে দিল হচ্ছে দমদম জংশন। 5 ঘন্টার প্যাসেঞ্জার ট্রেনের জার্নি না পুরো হালাত খারাপ করে দেয়। আজ থেকে 14 বছর আগে দমদম যেরকম ছিল যখন আমি এখানে থাকতাম, আজও দমদম সেরকমই রয়েছে। ওই ট্রেন থেকে নামার পর মানে দমদম স্টেশনের ওখানে লেভেলের ভিড়। জগদ্ধাত্রী পুজোর এরকম ভিড়। আজকে জগদ্ধাত্রী পুজোর ভাসান, তাও প্রচুর মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছে। দমদম জংশনে নেমে লোকাল একটা বাইক রেন্ট করে চলে এলাম এয়ারপোর্টের 1 নম্বর গেটের কাছে। হোটেল ওখানে নিয়েছিলাম, কারণ আগামীকাল ছিল আমার আর্লি মর্নিং ফ্লাইট। দমদমে আজকে এই হোটেলে হবে হচ্ছে আমার রাত্রিবাস। আর এখানে চেক ইন টাইম হচ্ছে বেলা 12টা এবং চেক আউট টাইম হচ্ছে পরের দিন সকাল 11টা। কলকাতায় বন্ধু বান্ধবের অভাব নেই, হোটেলে এক রাত খরচা করে থাকতে কোনো আপত্তিও নেই। যাই হোক, এই হচ্ছে আমার রুম, যে রুমে করবো আজকে আমি অর্ধরাত্রিবাস, কারণ আমাকে তো ভোর রাতে বেরিয়ে যেতে হবে। আর রুম ঠিকঠাকই আছে, এসিও আছে, আর এদের এখানে রেস্টুরেন্টও আছে। তো এখানে বললাম 1 কাপ চা দিয়ে যাও, কড়া করে খাই, খেয়ে একটু কাজে বসে একটু ফ্রেশ হয়ে নিই। চা পর্ব শেষ করতে না করতেই অনলাইনে অর্ডার দেওয়া রাতের খাবার এসে হাজির। জনপ্রিয় এক রেস্তোরাঁ থেকে অর্ডার করেছিলাম মালাবার পরোটা আর টেংরি কাবাব। টেস্ট বেশ ভালোই ছিল। আর এই চত্বরের স্থানীয় দোকানগুলো, বিশেষ করে ফুড শপগুলো অনেক রাত পর্যন্তই খোলা থাকে। ভোর রাত 3:18 হোটেল থেকে চেক আউট করে এবার ক্যাবের অপেক্ষা। এয়ারপোর্ট যদিও খুব কাছেই, কিন্তু অপেক্ষা আফটার অল অপেক্ষাই। ফোন করছি, বলছে আমি তো এয়ারপোর্টে আছি। আমি আসুন, বলছে অনেকটা ফাঁকা যেতে হবে, আপনি অন্য গাড়ি দেখুন, চিন্তা করুন। এটা কি ঝোপ বুঝে কোপ মারে, এখন দেখছি আমি বলে বেশি টাকা দিব, চলে আসুন, তখন বলবে হ্যাঁ আসছি, এরকম ব্যাপার। ক্যাব যতক্ষণে এসে পৌঁছালো ততক্ষণে ঘড়ির কাঁটা প্রায় ছুঁয়ে ফেলেছে রাত 3:30 ঘর। রওনা দিলাম কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে। স্টেশনে যাদের বাড়ি, স্টেশনের কাছে যাদের বাড়ি, তারা আকসার ট্রেন মিস করে। তা আমার অবস্থা হচ্ছে তাই। এয়ারপোর্টের পাশেই আসি, পাশে কিন্তু এয়ারপোর্ট, অথচ এয়ারপোর্ট পৌঁছাতে গেলে কত বাঁধা। ক্যাব তো এলো একটু দেরিতে, ঠিক আছে, উঠলাম। এবার সামনে আবার রাস্তা জ্যাম, গাড়িটা যে ডিরেক্ট বেরোবে তার মাঝখানে আর কি ব্যারিকেড করা আছে, এরকম মাঝখানটা ঘেরা আছে। আবার গিয়ে 600 মিটার ওই গিয়ে তারপরে আবার টার্ন করতে হবে। ক্যাব যখন আমাকে এয়ারপোর্টে ড্রপ করলো তখন সময় ঘড়ি বলছে ভোর রাত 3:36। বাইরে ভালো রকম লাইন রয়েছে, কিন্তু ডিজি যাত্রা ইউজ করার জন্য আমাকে 1 ফোঁটাও লাইনে দাঁড়াতে হয়নি, স্টার্ট হয়ে গেছে। ডিজি যাত্রা অ্যাপটা ইউজ করুন, সেখানে আপনাদের বোর্ডিং পাসটা অ্যাড করে রাখুন, অনেক সুবিধা হবে, সময় অনেক বাঁচবে। আর কলকাতা থেকে দিল্লির পথে এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইট ছাড়বে হচ্ছে সকাল 4:50 আর দিল্লি গিয়ে পৌঁছাবে হচ্ছে সকাল 7:21। আমি এই কলকাতা থেকে দিল্লির জন্য ফ্লাইটের টিকিট কেটেছিলাম হচ্ছে 9 নভেম্বর। আমার ভাড়া পড়েছিল হচ্ছে 5,891 টাকা কলকাতা থেকে দিল্লির জন্য। এখানে অবশ্য সিটটা অ্যাড অন আছে, সিটের টাকাটা এক্সট্রা। আর নতুন করে কিছু বলার নেই, হোটেল কিংবা ফ্লাইট বুক করার জন্য কিন্তু আমি ব্যবহার করি হচ্ছে উইগো অ্যাপ। কারণ উইগো হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল। সেই সাথে কিন্তু উইগো অ্যাপ অল ইন ওয়ান সলিউশন, অর্থাৎ উইগো অ্যাপ থেকে ফ্লাইট, হোটেল, ট্রেনের টিকিট, ভিসা, এমনকি কিন্তু বাসের টিকিটও বুক করা যায়। ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল ফ্লাইট বুক করার ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজ মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ কোন অ্যাপ থেকে এই ফ্লাইটের টিকিট বুক করলে কম খরচে বুক করা যায় সেটা খুব সহজেই কম্পেয়ার করে ফ্লাইটের টিকিট বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। হোটেল বুকিং ক্ষেত্রে booking.com, এয়ারবিএনবি, আগোড়া, গোয়াইবিবো কোন অ্যাপ থেকে হোটেল বুক করলে কম খরচ পড়ে সেটা সহজেই কম্পেয়ার করে হোটেলও বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়াও IRCTC ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং, ভিসা অ্যাপ্লিকেশন, এমনকি বাসের টিকিট বুক করার জন্য উইগো অ্যাপ ইউজফুল। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আর লাগেজ পলিসির কথা যদি বলি,
তাহলে কলকাতা থেকে দিল্লির পথে এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটে ইকোনমি ক্লাসে আমার মোট লাগেজ অ্যালাউন্স হচ্ছে 22 কেজি, যেখানে হচ্ছে 15 কেজি চেক ইন ব্যাগেজ আর হচ্ছে 7 কেজি হচ্ছে কেবিন ব্যাগেজ। 3:44 পেয়ে গেছি বোর্ডিং পাস। এবার করতে হচ্ছে সিকিউরিটি। সময় 4:03। ফাইনালি আমার সিকিউরিটি চেক কমপ্লিট। সিকিউরিটি চেকের যে লাইনটা হয় সেখানেও কিন্তু মানে ভালো রকম লাইন পড়ে। তো আমার ডিজি যাত্রা ছিল, ডিজি যাত্রা দিয়ে আর কি আমাকে লাইনে দাঁড়াতে হয়নি। কিন্তু আমার আগে একজন ছিল, মানে সিকিউরিটির তো ব্যাগগুলো সব পর যায়, ব্যাগগুলো যখন স্ক্যান হয়, তা এবার তার ব্যাগে কাঁচা সবজি রয়েছে। এবার কাঁচা সবজির মধ্যে সব ঠিক আছে, এটা হচ্ছে কাঁচা লঙ্কা। তারা যাবে হচ্ছে পোর্ট ব্লেয়ার, মানে আন্দামান যাবে। এবার যাদের ব্যাপারে বলছিলাম তারা আর কি যাচ্ছে, ওই জন্য থেমে গেলাম। তো যাই হোক, তাদের ব্যাগে ছিল হচ্ছে কাঁচা লঙ্কা। এবার সিকিউরিটি বলছে কাঁচা লঙ্কা অ্যালাউ নয়, আর এরা বলছে না নিয়ে যাব কাঁচা লঙ্কা, ও আন্দামানে গিয়ে কাঁচা লঙ্কা পাওয়া যাবে না। সেই এক নাচরবান্ধা ব্যাপার স্যাপার। তা ওই জন্য ওখানে খানিকটা সময় খেলো। তারপর চলে এলাম হচ্ছে গেট নাম্বার 21-এর কাছে। পেছনে রয়েছে গেট নাম্বার 21। আমার এখান থেকে ফ্লাইট ছাড়ার সময় হচ্ছে সকাল 4:50। এখন বাজে 4:04, এখনও বোর্ডিং শুরু হয়নি। এই অ্যাপটা ইনস্টল করবেন। এখানে আপনার যে বোর্ডিং পাস, এই বোর্ডিং পাসের যে পিডিএফ, সেই পিডিএফটা এখানে অ্যাড করে নেবেন। এয়ারপোর্টে যখন আপনারা আসছেন, বাইরে দেখবেন লাইন পড়েছে, আরেকদিকে লেখা আছে ডিজি যাত্রা। সেখানে এসে এই কোডটা স্ক্যান করিয়ে নেবেন আর ক্যামেরার দিকে তাকাবেন। বোর্ডিং পাস অ্যাড করার সময় কিন্তু আপনার ছবি অলরেডি এখানে অ্যাড করা আছে। সিস্টেম জাস্ট চেক করে নেবে যে আপনি কিনা। গেট খুলে যাবে অটোমেটিক। বাইরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর দরকারই নেই। সিকিউরিটিতে যখন আসবেন সেখানেও সেম, সেখানেও দাঁড়াবেন ক্যামেরার সামনে, গেট খুলে যাবে, চলে আসবেন, ব্যাগ স্ক্যান করবেন, তারপর একদম চলে আসবেন হচ্ছে বোর্ডিং গেটের কাছে। সময় কিন্তু খুব কম লাগবে। আমাদের বোর্ডিং দেরিতে শুরু হওয়ার কারণই হচ্ছে যে ফ্লাইটটা করে আমরা যাবো এয়ার ইন্ডিয়ার, সেই ফ্লাইটটা এখন এলো। ওই যে এরো ব্রিজ, ওই এরো ব্রিজটা ফ্লাইটের গেটের সাথে আর কি কানেক্ট করা হচ্ছে। তারপর বোর্ডিং শুরু হবে। 4:50 ফ্লাইট ছাড়ার কথা ছিল, এখন 4:44। এখন ওই এরো ব্রিজে হাঁটাচলা করছি, লাইন দিচ্ছি। সময় সকাল 5:13। আমাদের ফ্লাইট রেডি টেক অফের জন্য। কিছুটা ডিলে হলো কারণ ঘোষণা হচ্ছিল যে দিল্লিতে ওয়েদার ক্লিয়ার নয়, তার জন্যই মানে ভিজিবিলিটি কম, তার জন্যই কলকাতা থেকে ফ্লাইট ছাড়তে দেরি হচ্ছে। শরীর এতই ক্লান্ত ছিল যে ঘুমিয়ে পড়েছিলাম। ফ্লাইটে টেক অফ করার ভিডিওটাও শ্যুট করতে পারিনি। ঘুম ভাঙলো ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট শুনে। এই যে আমাদের ফ্লাইট এখন ভূপৃষ্ঠ থেকে 34,000 ফুট ওপরে এবং বাইরের টেম্পারেচার -42 ডিগ্রি। We'll be crossing Gaya, then after Varanasi and then Lucknow destination Delhi. আর আমাদের ফ্লাইট গয়া, বারাণসী, লখনৌ এই পথেই দিল্লি যাবে। সেই সঙ্গে হাজির কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যার মধ্যে ভেজ এবং নন ভেজ ছিল চুজেবল। Please love and follow this page, okay? Love you guys. 8:15 বাজতে চললো। ফ্লাইট দিল্লিতে ল্যান্ড করতে পারছে না এয়ারপোর্টে, এমনই ওয়েদার খারাপ। একটু আগে ল্যান্ড করেছিল, মানে দেখলাম যে ফ্লাইটের চাকা মাটিতে টাচ করলো, ল্যান্ড করে আবার উপরে উঠে গেল, চারিদিকে প্রচুর কুয়াশা। তারপর ফ্লাইট সেই উপরে চক্কর কাটছে, কখন যে ফ্লাইট ল্যান্ড করে বুঝতে পারছি না। আর এই রকম সিচুয়েশন কখনো আমি তো ফেস করিনি, যে ফ্লাইট ল্যান্ড করতে পারছি না। শুনেছি যে ফ্লাইট ল্যান্ড করতে পারেনি, বিমানবন্দরের আশেপাশে চক্কর কেটেছে, 3-4বার চক্কর কাটার পরে ল্যান্ড করেছে। কারণ এটিসি যতক্ষণ না ওকে ফাইনাল অ্যাপ্রুভাল দেবে যে হ্যাঁ ল্যান্ড করো, ততক্ষণ ল্যান্ড করতে পারবে না। চারিদিকে দিল্লিতে প্রচুর কুয়াশা। কখন নামবো, কখন ব্যাগ নেবো, কখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্রেন ধরবো, সব কেটে গেল। ফাইনালি ফ্লাইট ল্যান্ড করলো ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লিতে। আর চারিদিকে লেভেলের কুয়াশা। সময় সকাল 8টা। ফ্লাইট থেকে নেমে উঠে পড়লাম বাসে, যে বাস আমাকে পৌঁছে দেবে হচ্ছে আমার টার্মিনালে। আর এদিকে তো দেরি হয়ে গেল, আর সেই সঙ্গে দিল্লি পুরো দার্জিলিং হয়ে গেল। নির্ধারিত সময় থেকে বেশ খানিকটা দেরিতেই পা রাখলাম দিল্লি এয়ারপোর্টের 3 নম্বর টার্মিনালে। এবার গন্তব্য দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশন। অপেক্ষা চেক ইন ব্যাগটা হাতে পাওয়ার। এবার এখান থেকে আমাকে আমার ব্যাগ নিতে হবে, তারপর পরবর্তী গন্তব্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা করতে হবে। কারণ ফ্লাইট যেহেতু ডিলে হয়ে গেছে, তার জন্য কী করবো সেটাই ভাবছি। এখান থেকে মেট্রো নেব, ক্যাব নেব, কী করবো বুঝতে পারছি না। আগে ব্যাগটা কালেকশন করি। আর বলার অপেক্ষা রাখে না, দিল্লি এয়ারপোর্ট কিন্তু ওয়ার্ল্ডের টপ এয়ারপোর্টগুলোর মধ্যে একটা। চলে এসেছি বেল্ট নাম্বার 4-এর কাছে। এখানে দিয়েছে হচ্ছে আমার চেক ইন ব্যাগ। আর এই সময়ের ব্যবধানেই আপনাদের সঙ্গে শেয়ার করি কলকাতা থেকে জয়সালমীর যাওয়ার বেশ কয়েকটা দরকারি তথ্য, যেটা আপনাদের
আগামী দিনে কাজে লাগবে। অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল হচ্ছে যে কলকাতা থেকে কত কম সময় জয়সালমীর পৌঁছানো যায়। কলকাতা থেকে জয়পুর গিয়ে সেখান থেকে জয়সালমীর যাওয়া যায়, কলকাতা থেকে মুম্বাই গিয়ে সেখান থেকে জয়সালমীর যাওয়া যায়, দিল্লি এসে সেখান থেকে জয়সালমীর যাওয়া যায়। তবে কলকাতা থেকে মুম্বাই হয়ে জয়সালমীর যাওয়া কিংবা কলকাতা থেকে জয়পুর হয়ে জয়সালমীর যাওয়ার থেকে দিল্লি হয়ে জয়সালমীর যাওয়া আমার কাছে তুলনামূলক কম খরচ এবং টাইম সেভিংস মনে হয়েছে। এবং আমি ক্যালকুলেশন করে দেখেছি এটাই হচ্ছে সবথেকে ফাস্টেস্ট উপায়। বেরিয়ে এলাম এয়ারপোর্টের বাইরে, আর এয়ারপোর্টের বাইরে এসে সেই লেভেলের কুয়াশা। এখানে এসে একটু কনফিউশন হতে পারে কোন দিকে মেট্রো, কোথায় অ্যাপ বেস ট্যাক্সি মানে ওলা উবের কোন দিকে রয়েছে, সব কিন্তু লেখা রয়েছে। আর এখানে না একটা ম্যাপ করা রয়েছে সব জায়গায় যে আপনি কোন জায়গাটায় আছেন আর আপনার গন্তব্য কোথায়। আপনি এখান থেকে নেমে মেট্রো নেবেন না আপনি এখান থেকে অন্য টার্মিনালে যাবেন। দিল্লি এয়ারপোর্ট অনেকটা কিন্তু বড়। আপনাদের যদি কখনো এরকম দিল্লি এয়ারপোর্ট থেকে কানেক্টিং ফ্লাইট রয়েছে কিংবা আমার মতো ট্রেন রয়েছে, সময় কিন্তু হাতে অবশ্যই রাখবেন, কারণ এখানে এসে যে প্রথমবার আসবে না সে কিন্তু কনফিউজ হবেই হবে। আমি অনেকবার এসেছি, তাও আমি আজকে এসে কনফিউজ। দিল্লি এয়ারপোর্ট থেকে দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশন মেট্রো করেও যাওয়া যায়, তবে সেক্ষেত্রে একটা ইন্টারচেঞ্জ রয়েছে আর আমার হাতে সময় কম রয়েছে। তাই ঠিক করলাম সরাসরি ক্যাব নিয়েই দিল্লি এয়ারপোর্ট থেকে ট্রান্সফার হবো দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনে। এই যে অ্যাপ বেস ট্যাক্সি যে জায়গাটা এয়ারপোর্টে, সেখানে এলাম। একদিকে রয়েছে ওলা, একদিকে রয়েছে উবের। এখান থেকে ক্যাব বুক করলাম। ওরা জানতে চাইবে হচ্ছে ফোন নাম্বার আর হচ্ছে নাম। মেসেজে চলে এলো। এটা আপনারা অনলাইনেও বুক করতে পারেন বা এখানে এসেও বুক করতে পারেন, যেরকম সব জায়গায় সিস্টেম অনলাইন অফলাইন রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা ক্যাব নিয়ে আপনাদের গন্তব্যে পৌঁছতে পারেন। তবে আবারও বলবো এই কথাটা যে দিল্লি থেকে যদি আপনাদের কানেক্টিং ফ্লাইট থাকে অথবা দিল্লি থেকে যদি আপনাদের ট্রেন থাকে বা এমন কোনো জায়গা থাকে যে এখানে নেমে ওখানে যেতে হবে এবং টাইমিংয়ের ব্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু সময় হাতে নিয়ে আসবেন, কারণ ফ্লাইটের কোনো গ্যারেন্টি নেই, ফ্লাইট হয়তো ডিল হয়ে গেল। আবার এরকম যদি থাকে যে ট্রেনে করে দিল্লিতে এলেন, দিল্লি থেকে ফ্লাইট রয়েছে কোথাও যাওয়ার আপনার, ধরুন শ্রীনগর যাবে অথবা লে যাবেন বা অন্য কোথাও যাবেন, সেক্ষেত্রে কিন্তু সময় নিয়ে আসবেন। দিল্লি স্টেশনে নেমে কিন্তু এয়ারপোর্টে আসতেও সময় লাগে এবং এয়ারপোর্টে এসে সিকিউরিটি চেক ইন আছে, তারপরে আপনার বোর্ডিং আছে, অনেক কিন্তু ব্যাপার থাকে। কাজে কিন্তু সময় অবশ্যই হাতে রাখবেন। আর সময়ের দাম দিল্লিতে এসে বোঝা যায়। পিলারের গায়ে নাম্বার লেখা আছে, এটা যেমন হচ্ছে H4, ওদিকে হচ্ছে H3, ওদিকে H5। তো বলবে যে আপনি কোথায় আছেন, তো আপনি বলবেন যে আমি এই জায়গাটায় আছি, হয়তো H3-তে আছি। তো ড্রাইভার বলবে যে আপনি H4-এর সামনে আসুন, H5-এর সামনে আসুন, ওখানে চলে আসবেন, তাহলে পিক আপটা তাড়াতাড়ি হয়ে যাবে। সময় হচ্ছে এখন 8:40। ওখান থেকে ট্রেনের টাইম হচ্ছে সকাল 9:23। মানে এই ট্রেনটা কিন্তু ওল্ড দিল্লি জংশন ছেড়েই আসবে, তারপরে হচ্ছে দিল্লি ক্যান্টনমেন্ট। ওল্ড দিল্লি জংশন আর দিল্লি ক্যান্টনমেন্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার। ওল্ড দিল্লি জংশন বা নিউ দিল্লি জংশনের থেকে কিন্তু দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশন দিল্লি এয়ারপোর্টের কাছের স্টেশন। যদি আপনারা ম্যাপে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো ওই ট্রেনটা কিন্তু এর ওপর দিয়েই যায়। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে এটাই বেস্ট হবে। ওই জন্য যখন ট্রেনের টিকিটটা আমি কেটেছিলাম তখন কিন্তু আমি বোর্ডিং পয়েন্টটা চেঞ্জ করে রেখেছিলাম। চার্ট প্রিপেয়ার হওয়ার আগে কিন্তু বোর্ডিং পয়েন্ট চেঞ্জ করা যায়, চার্ট প্রিপেয়ার হওয়ার পরে আর করা যায় না। তবে একটা স্টেশন তো কোনো প্রবলেমও হয় না। ঠান্ডা যদিও এখনও সেই অর্থে পড়েনি দিল্লিতে। তো আমাদের ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করছিলাম যে দিল্লিতে এত কুয়াশা কেন। আগেও আমি এসে দেখেছি দিল্লিতে কুয়াশা, বলছে এই সময়টায় প্রচুর কুয়াশা হওয়ার কারণ হচ্ছে যে দিল্লিতে যে দীপাবলি গেল তো প্রচুর বাজি পোড়ায়, প্রচুর, তার একটা এফেক্ট পড়ে এনভায়রনমেন্টে, তার জন্য কিন্তু এরকম কুয়াশা, অদ্ভুত রকম কুয়াশা। অথচ বাইরে কিন্তু ঠান্ডা নেই, এমন নয় যে আমাকে সোয়েটার পরে ঘুরতে হবে, কিন্তু অদ্ভুত কারণে এরকম কুয়াশা, যার জন্য ফ্লাইট ল্যান্ড করেও আবার টেক অফ করে যাচ্ছে। ভাবছিলাম জীবনে চলার পথে আর কত নিচে নামতে হবে। তো ফ্লাইওভারের ওপরে আমাদের ড্রাইভার সাহেব গাড়ি দাঁড় করিয়ে বললো, বেশি না, আপনি কয়েকটা স্টেপ নিচে নেমে গেলেই দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনে পেয়ে যাবেন এবং তাড়াতাড়ি পৌঁছেও যাবেন। তো সেই পথেই আর কি নামছি, এক হাতে ব্যাগ এক হাতে ক্যামেরা নিয়ে। নিচে বেশ একটা সুন্দর জমজমাট মার্কেট, কুয়াশাচ্ছন্ন আবহাওয়াকে সাথে নিয়েই পৌঁছে গেছি দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনে। স্টেশনে আসার পর ট্রেনের হর্নও শোনা যাচ্ছে, মনে হয় ট্রেন চলে এসছে। কিন্তু গল্পটা হচ্ছে যে এখানে কোন ট্রেন আসছে, এই ট্রেনটা তো আমার নয়। এখানে আমার দুটো কাজ ছিল, একটা হচ্ছে জলের বোতল নেওয়া আর একটা হচ্ছে অল্প একটু গরম জল নেওয়া। গরম জলটা এখানে পেয়ে গেলাম, প্রত্যেক গ্লাস, মানে আমরা যেরকম প্ল্যাটফর্মে কাপে চা খাই না, ওরকম 1 কাপ করে গরম জল নিলে হচ্ছে 5 টাকা করে। 4 গ্লাস নিলাম, কেন ট্রেনে প্যান্ট্রি গান নেই। ও, ট্রেনের প্যান্ট্রি করার কথা বলছি, ট্রেন সম্পর্কে তখন আপনাদেরকে বলিনি। যাই হোক, আজ এই দিল্লি ক্যান্টনমেন্ট থেকে জয়সালমীরের পথে আমি জার্নি করতে চলেছি ট্রেন নাম্বার 14087 রুনিচা এক্সপ্রেসে। সপ্তাহে প্রতিদিন ঠিক সকাল 8:55 দিল্লি জংশন ছেড়ে আসে, ওল্ড দিল্লি জংশন। পরের দিন ভোর 4টের সময় জয়সালমীর পৌঁছে তার যাত্রা সম্পূর্ণ করে। ওল্ড দিল্লি জংশন থেকে জয়সালমীর পর্যন্ত 846 কিলোমিটারের এই যাত্রাপথে রুনিচা এক্সপ্রেসে রয়েছে 24টা হল্ট। আর এই যাত্রাপথে আমরা কভার করব 2টো রাজ্য এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চল। দিল্লি এনসিটি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল,
এরপরে আসবে হরিয়ানা, তারপরে রাজস্থান। ট্রেনটা ম্যাক্সিমাম রাজস্থানের ওপর দিয়ে চলবে এবং যোধপুর পৌঁছে এই ট্রেনের কিন্তু রেক রিভার্সাল হবে। শ্রেণীকরণের দিক থেকে এই রুনিচা এক্সপ্রেসে রয়েছে 3টে জেনারেল কামরা, আর 5টা হচ্ছে স্লিপার কামরা, 3টে হচ্ছে থার্ড এসি, একটা সেকেন্ড এসি এবং একটা হচ্ছে এসি ফার্স্ট আর সেকেন্ডের কম্বাইন্ড কোচ। আর এই যাত্রাপথে রুনিচা এক্সপ্রেসের অ্যাভারেজ স্পিড থাকবে হচ্ছে 46 কিলোমিটার/আওয়ার। ট্রেনটা ডেলি ট্রেন, তবে এই ট্রেনে কিন্তু কোনো রকম প্যান্ট্রি কার বা অনবোর্ড ক্যাটারিং নেই, ই ক্যাটারিং রয়েছে। অর্থাৎ এই ট্রেনে কিন্তু খাবার খেতে গেলে অনলাইনে খাবার অর্ডার দিতে হবে অথবা সঙ্গে খাবার নিয়ে উঠতে হবে। আর এই জার্নিতে আমাদের লোকোমোটিভ হচ্ছে WBP4D এবং রেক হচ্ছে ICF। আর এই জার্নিতে আমার কোচ নাম্বার হচ্ছে A1 AC 2 টায়ার। টিকিট ওয়েটিং ছিল, টিকিট কনফার্ম হয়েছে। ভাই কঠিন ট্রেন, ট্রেনের বাইরে যেরকম ধুলো ধোঁয়া, ট্রেনের কামরার ভেতরে এসি চলছে, এটাই আমার বাবার ভাগ্য। আর এই জানলা দেখুন, জানলা বাইরেও ঝাপসা ভেতরেও ঝাপসা, লাইক আমার কপাল। কম্বল আছে, বালিশ আছে, চাদরও রয়েছে। সময় সকাল 9:36। আমাদের ট্রেন ছেড়ে দিল দিল্লি ক্যান্টনমেন্ট। পরবর্তী স্টেশন গুরগাঁও। দিল্লি ক্যান্টনমেন্ট থেকে গুরগাঁও পর্যন্ত আমাদের এই রুনিচা এক্সপ্রেস চলবে 17 কিলোমিটার। রয়েছে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। কাকা আবার পর্বে ফিরে এসেছে। আর প্রত্যেকবারের মতো এবারে জানি তো নতুন একটা রেল রুট আপনাদের দেখাতে চলেছি। $140, $88। দিল্লির টেম্পারেচার বলছে এখন 22 ডিগ্রি। বেলা 1:30 পর্যন্ত সূর্যের দেখা পাওয়াই মুশকিল, এরকম ফগি ওয়েদারই থাকবে। শুধু কুয়াশাই নয়, কুয়াশার সঙ্গে ঠান্ডাও আছে। একটা পুল ওভার দরকার ছিল এখানে, পুল ওভার চাপিয়ে তারপর এখানে পুলিং করতে হতো। চলে আসছে ট্রেন নাম্বার 12985। এটা জয়পুর থেকে দিল্লি সরাই রোহিল্লা AC ডবল ডেকার এক্সপ্রেস। আমার কিন্তু AC ডবল ডেকার এক্সপ্রেস একটা ব্লগ রয়েছে আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত, লিঙ্ক দিয়ে রাখলাম উপরে আই বোতামে। চাইলে আপনারা দেখে নিতে পারেন যে কেমন হয় ইন্ডিয়ান রেলওয়েজের ডবল ডেকার বা AC ডবল ডেকার এক্সপ্রেস। দিল্লি জংশন থেকে 31 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 3য় স্টেশন হরিয়ানা রাজ্যের গুরুগ্রাম ডিস্ট্রিক্টের গুরগাঁও স্টেশনে। গুরগাঁওতে আমাদের এই ট্রেনে হল্ট রয়েছে 2 মিনিট। এই গুরগাঁওয়ের নাম অনেকবার শুনেছি, কিন্তু এইদিকে মানে স্টেশনে কখনো আসার সুযোগ হয়নি বা কোনো এর ওপর দিয়ে ট্রেন জার্নি করিনি। ফাইনালি আজকে পা রেখে দিলাম। এইভাবে একদিন পা রাখবো ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা স্টেশনে। পরবর্তী স্টেশন রেওয়াড়ি জংশন। গুরগাঁও থেকে রেওয়াড়ি জংশন পর্যন্ত আমাদের এই ট্রেন চলবে 51 কিলোমিটার। রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর সময় ঘড়ি বলছে সকাল 9:56। এবার জায়গায় ফিরে যাই, একটু চা পর্ব হোক, তারপর তো হবেই দেখা অনেক ট্রেনের সাথে। গরিব রথ, বন্দে ভারত, আরও কত মেল এক্সপ্রেস, সুপারফাস্ট ট্রেনের সাথে আমাদের এই 19 ঘন্টা 5 মিনিটের জার্নিতে। বানিয়ে নিয়েছি চা, সঙ্গ দিচ্ছে বিস্কুট। তবে বেশিক্ষণ থাকবে না এই সুখ, কারণ চিনি আনতেই ভুলে গেছি। এরপর যদি চা খেতে হয় তাহলে চিনি ছাড়া চা খেতে হবে। ট্রেনে প্যান্ট্রি কার্ড তো নেই, কিন্তু সাইড প্যান্ট্রি মনে হয় আছে, কারণ কিছুক্ষণ আগে একজন লোক এসে খাবার অর্ডার নিচ্ছিল, বললো খাবার লাগবে কিনা, খাবার লাগবে কিনা। জোম্যাটো থেকে 3টে স্টেশনে এই জার্নিতে খাবার ডেলিভারি করা হয়। একটা হচ্ছে গুরগাঁও, একটা হচ্ছে রেয়াড়ি, আর একটা হচ্ছে যোধপুর জংশন। গুরগাঁও চান্স পাইনি, দেরি হয়ে গেছে অর্ডার করতে করতে। দেরি হয়ে গেলে তো অর্ডার হবে না। পরবর্তী স্টেশন রেওয়াড়ি, সেখান থেকে দুপুরের খাবারটা অর্ডার করেছি। আর যোধপুর থেকে করবো রাতের খাবার অর্ডার। মানে আজকের এই জার্নিতে খাওয়া দাওয়ার যা অর্ডার করবো অনলাইনে জোম্যাটো থেকেই। বছর দুয়েক আগে রাজস্থান ট্যুরে এসে জয়সালমের, আজমের, পুষ্কর এবং জয়পুর নিয়ে বেশ কয়েকটা ব্লগ বানিয়েছি। এই বছর এই সময় রাজস্থান আসার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু হঠাৎ করে এই জয়সালমের আসার প্ল্যান হওয়ার কারণ, কিছুদিন আগে একটা প্রস্তাব আসে যে এই 15 তারিখ যে কার্তিক পূর্ণিমা, সেই পূর্ণিমার রাতে মরুভূমিতে ডিনার, এরকম একটা প্রস্তাব আসে। এর আগে আমি একটা ব্লগও দেখেছি, এই নিয়ে একটা ছবিও দেখেছি। তো সেই প্রস্তাবটাকে না আমি না করতে পারিনি, আর আমি চলো করিনি। প্রথমে প্ল্যান করলাম যে হাওড়া থেকে বারমের আসবো ট্রেন ধরে, এবং বারমের থেকে জয়সালমের খুবই কাছে, বারমের থেকে বাই রোড আমি জয়সালমের আসবো।
কিন্তু সেই প্ল্যানটাকে ভেস্তে দিলাম, কারণ ওই 35-36 ঘন্টা ট্রেন জার্নি আমার পক্ষে আর পোষাচ্ছে না, ভালো লাগছে না, অনেক ট্রেন জার্নি করে নিয়েছি। তারপরে প্ল্যান করলাম যে হাওড়া থেকে চলে আসবো বিকানির, বা শিয়াল থেকে বিকানির, বিকানির থেকে ট্রেন ধরে আসবো হচ্ছে জয়সালমীর, বিকানির থেকেও আসা যায়। সেই প্ল্যানটাও ভেস্তে দিলাম, না থাক, করবো না। লাস্টে দেখলাম যে কম সময়ের মধ্যে কী করা যায়, সেক্ষেত্রে আমার মাথাতে এটাই প্ল্যান এলো যে দিল্লি আসো, দিল্লি থেকে ভাই ট্রেন ধরে জয়সালমীর, একবারে শুধু চেঞ্জ, ব্যাস, কোনো চাপ নেই। আর টাইমিংটা খুব ভালো, ট্রেনটার ভোর 4টের সময় কিন্তু আগামীকাল পৌঁছে যাবে, মানে গিয়ে আমি একটু রেস্ট করে তারপরে কিন্তু সারাদিন জয়সালমীর ঘুরে রাত্রে মরুভূমি যেতে পারবো, কারণ মরুভূমির একটা বিন্দু রাতেই হয়। এবং জয়সালমীরে আমার একদিনই প্রোগ্রাম, আগামীকাল হচ্ছে 15 তারিখ, আগামীকাল থাকবো এবং 16 তারিখ আবারও ব্যাক করে আসবো এবং 17 তারিখ কলকাতা ফিরে যাবো। আর এখানে এই যে ওএইচিগুলো রয়েছে না, এই যেখানে ওভারহেড তার লাগানো থাকে ওএইচি, এগুলো কিন্তু অনেক উঁচুতে, মানে এখানে যখন লোকোমোটিভ আসে, ইলেকট্রিক লোকোমোটিভ, তার পেন্টোগ্রাফ কিন্তু এইরকম হাইটে থাকে, এইরকম হাইটে। তোলা আসছে ট্রেন নাম্বার 20977, আজমের জংশন থেকে চণ্ডীগড়, স্যাফরন বন্দে ভারত এক্সপ্রেস। ওল্ড দিল্লি জংশন থেকে 82 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথে আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন, হরিয়ানার রেওয়াড়ি রাজ্যের রেওয়াড়ি জংশন। আর এই রেওয়াড়ি জংশনে আমাদের এই রুনিচা এক্সপ্রেসের হল্ট রয়েছে মাত্র 2 মিনিট। ট্রেন আমাদের পৌঁছে গিয়েছে রেওয়াড়ি জংশন, আর এটা হচ্ছে রেওয়াড়ি জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে দাঁড়িয়েছে আমাদের রুনিচা এক্সপ্রেস। আর জোম্যাটো খাবার টাইম টু টাইম ডেলিভারি করেই দিয়েছে। আর এই রেওয়াড়ি জংশনটা পড়ে হচ্ছে জয়পুর ডিভিশনে। আর আমাদের যাত্রাপথে রেওয়াড়ি এই জন্যই জংশন, কারণ এখান থেকে ভাগ হয়ে যায় বান্দিপুর জংশন যাওয়ার লাইন এবং সেই সাথে ভিওয়ানি জংশন যাওয়ার লাইন। পরবর্তী যে দুটো স্টেশন আসবে সেই দুটো কিন্তু হরিয়ানা রাজ্যেই পড়ে। আবারও যখন আমাদের ট্রেন প্রবেশ করবে রাজস্থান রাজ্যে, এবং রাজস্থান রাজ্যের যে প্রথম স্টেশন সেখানে গিয়ে আমি আবার আপনাদের সঙ্গে কথা বলবো। আর রেওয়াড়ির পর থেকে আমাদের এই রুনিচা এক্সপ্রেস চলবে সিঙ্গেল ইলেকট্রিক ট্র্যাক ধরে, এখানে ডবল লাইন নেই, তার জন্য কিন্তু আমাদের ট্রেনের গতি কিছুটা কমবে এবং অনেক জায়গাতে ট্রেনের ক্রসিংও হবে। বহুদিন পরে এমন একটা জার্নি হচ্ছে যে জার্নিতে আমাদের লোকোমোটিভ ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। ডিজেল লোকোমোটিভ তো দেখাই যায় না এখন আর, খুব কম রুটে ডিজেল লোকোমোটিভ চলে, তাও কদিন পরে হয়তো আর থাকবে না। সিঙ্গেল লাইন ডিজেল লোকোমোটিভ, আইসিএফ রেক, আলাদাই নস্টালজিক ব্যাপার স্যাপার। একটু খাবারের রিভিউ দিই এবার। আমি দিয়েছিলাম লাচ্ছা পরোটা, আর এটা হয়ে গেছে কাঁচা পাকা পরোটা। হ্যাঁ, এবার পরোটা পরে খাওয়া যায় না, ভাবলাম যে খেয়ে নিই গরম গরম, বাট পরোটা খুব একটা খাওয়ার অবস্থায় নেই, কাঁচা পাকা পরোটা। এমনভাবে সিলো টেপ লাগিয়েছে না, এমনভাবে লাগিয়েছে যেন মনে হচ্ছে খাওয়ার তো না, ফুলসজ্জার তত্ত্ব। এখানে রয়েছে তন্দুরি চিকেন, এরকম 4 পিস চিকেন রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে প্রচুর স্যালাড। পরোটা হোক বা তন্দুরি চিকেন, দুটোর একটাই সেই লেভেলের রসনাতৃপ্তি করতে পারেনি। যতদিন বেঁচে থাকবে মুড়ি, ততদিন বাঙালি বেড়াবে পর্তুগাল থেকে পুরী। এই মুড়ি আমাকে এই যাত্রায় পেটের সুখ দেবে। মুড়ির সঙ্গে তো চানাচুরও রয়েছে, এটা চাল ভাজা। আমি না চাল ভাজা কোনো খাই না, কিন্তু আমার একটা ত্রিপুরার বান্ধবী আছে আগরতলার, ওইটা দিয়েছে আমাকে, বললো ট্রাই করে দেখো চাল ভাজা, ভালো খেতে। বললাম চলো, এই সেই। দিল্লি জংশন থেকে 160 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের এই রুনিচা এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের আরও একটা স্টেশন, এবং সেই সাথে রাজস্থান রাজ্যের তার প্রথম স্টেশন ডাবালাতে। ডাবালাতে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আর এই ডাবালা স্টেশনটা উত্তর পশ্চিম রেলওয়ের জয়পুর ডিভিশনের একটা স্টেশন। এরপর থেকে যত আমরা আগের দিকে এগোবো, আশেপাশের প্রকৃতি কিন্তু পাল্টাতে শুরু করবে, আর কিন্তু আমরা সবুজ ধান ক্ষেত বা গম ক্ষেত এইসব দেখতে পাবো না। আমাদের যাত্রাপথে সঙ্গ নেবে হচ্ছে রুক্ষ প্রকৃতি, কোথাও দিগন্ত বিস্তৃত বালি, দূরে দেখা যাবে ন্যাড়া পাহাড়, এরকম প্রকৃতি। ওল্ড দিল্লি জংশন থেকে 298 কিলোমিটার পথ চলা শেষ। সময় ঘড়ি বলছে বেলা 3:20 আর আমাদের রুনিচা এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন, রাজস্থানের ফুলেরা জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের যাত্রাপথে ফুলেরা এই জন্যই জংশন, কারণ এদিক থেকে যেমন একদিকে চলে যাচ্ছে জয়পুর যাওয়ার লাইন, আরেকদিকে চলে যাচ্ছে মাকরানা জংশন যাওয়ার লাইন, এবং আরেকদিকে চলে যাচ্ছে মাদার জংশন হয়ে আজমের জংশন যাওয়ার লাইন। অনেকগুলো জংশনের কানেক্টর হচ্ছে এই ফুলেরা জংশন। আর সেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন, যেখানে নিয়েছি হচ্ছে ডিম টোস্ট। এতক্ষণ ধরে আমি অনেক কিছু বলেছি, আপনাদের জন্য কোনো প্রশ্ন রাখিনি, এবার আপনাদের জন্য প্রশ্ন। আমি কোন জার্নিতে বা কোন ব্লগে এই ফুলেরা জংশনে এসেছিলাম এবং এই ফুলেরা জংশন থেকে ট্রেনে উঠেছিলাম, সেটা আমার কোন ব্লগে, দেখি আপনাদের কার কার মনে আছে।
সময় বিকাল 4:36। দিল্লি জংশন থেকে 363 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে রাজস্থানের মাকরানা জংশনে। আর আমাদের এই যাত্রাপথে মাকরানা এই জন্যই জংশন, কারণ এখান থেকে ভাগ হয়ে যায় পর্বতসার সিটি বলে একটা জায়গা আছে, সেই জায়গার লাইন। আর মাকরানার কথা আপনারা অনেকে শুনেছেন, মাকরানার মার্বেল বা মাকরানার পাথর। তো এই হচ্ছে সেই রাজস্থানের মাকরানা জংশন, যেটা পরে হচ্ছে ভারতীয় রেলের যোধপুর রেল ডিভিশনে। মাকরানা জংশনের পরবর্তী এই রুনিচা এক্সপ্রেসের হল্ট হচ্ছে দেগানা জংশন। মাকরানা জংশন থেকে দেগানা জংশন পর্যন্ত আমাদের এই ট্রেন চলবে 43 কিলোমিটার নন স্টপ। রয়েছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। এখানে চারিদিকে দেখুন সব মার্বেলের দোকান, সব মার্বেল পাথরের কাজ চলছে। এখানে রেলপথের দুই পাশে না বড় বড় সব মার্বেলের খাদান রয়েছে, যেখান থেকে মার্বেল পাথর তোলা হয়। যে পাথরগুলো আমাদের ওখানে যায়, আমরা আমাদের বাড়িতে লাগাই। মার্বেল পাথর, মাকরানার মার্বেল খুব বিখ্যাত। তো সেই মাকরানা হচ্ছে এই মাকরানা রাজস্থানে। দিল্লি জংশন থেকে 406 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন, রাজস্থানের নাগাউড ডিস্ট্রিক্টের দেগানা জংশনে। দেগানা জংশনে আমাদের রুনিচা এক্সপ্রেসের হল্ট রয়েছে 3 মিনিট। আর আমাদের যাত্রাপথে দেগানা এই জন্যই জংশন, কারণ এখান থেকে যেমন ভাগ হয়ে যায় রতনগড় জংশন যাওয়ার লাইন, তেমনি আরেকদিক থেকে ভাগ হয়ে যাচ্ছে মেটা রোড জংশন যাওয়ার লাইন। আমরা যাব হচ্ছে ওই মেটা রোড জংশনের দিকেই। আমাদের ট্রেন ছেড়ে দিল দেগানা জংশন, আর সময় ঘড়ি বলছে বিকেল 5:15। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন মেটা রোড জংশন। দেগানা জংশন আর মেটা রোডের মধ্যে আমাদের এই ট্রেন চলবে ননস্টপ 44 কিলোমিটার। রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন নাম্বার 19720। বেলা ক্রমশ ফুরিয়ে আসছে। সূর্য পশ্চিমের কোলে ঢলে পড়বে আর কিছু সময় পরেই। জয়সালমীর আর কত দূরে কে জানে। দরজার ধারে দাঁড়িয়ে এইসব ভাবছি, এমন সময় একটা ঘটনা ঘটলো। জানি না কেউ বিশ্বাস করবে কিনা। আমি জানি কোনো দর্শক বন্ধু আমার কথা হয়তো বিশ্বাস করবে না। চোখের পলকে বেরিয়ে যায় তো সেগুলো ক্যামেরায় ক্যাপচার করা যায় না। দেখলাম এই মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে দুটো কৃষ্ণসার হরিণ। কৃষ্ণসার হরিণের ভিডিও দেখেছি, ছবি দেখেছি, আজকে জীবনের প্রথম সামনে দেখলাম। সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে খেদুরি বলে একটা স্টেশনে। ওদিক থেকে একটা থ্রু ট্রেন ছুটে আসছে, মনে হচ্ছে এই ট্রেনটা 22,978। জয়পুর যোধপুর ইন্টারসিটি। সময় 5:41। আমাদের সূর্য চলে গেছে অস্ত চলে পুরোপুরি। যে দৃশ্য আপনাদেরকে দেখাতে ভেবে আসছিলাম, সন্ধ্যে হয়ে আসছে। এরপর আর বাইরের দৃশ্য দেখানোর মতো থাকবে না। তবে যেটা এখন করার মতো সেটা হচ্ছে যে 1 কাপ চা বানিয়ে খাওয়া যাক। আর ট্রেন জার্নির অভিজ্ঞতা এই যাবৎ খুবই ভালো। কোনো এমনি ঝঞ্ঝাট টঞ্ঝাট নেই, লোকজন তো নেই এদিকে, আর খাবার দাবারও নেই। মানে ঘুমিয়ে শান্তি, ঘুমিয়ে বই পড়ে গান শুনে ভাই শান্তি। আসুন একবার জয়সালমী ট্রেনে করে, আমার মতো এক্সপিরিয়েন্স নিন একটা, ভালো লাগবে। দিল্লি থেকে 450 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন, রাজস্থান রাজ্যের নাগুয়ার ডিস্ট্রিক্টের মেটা রোড জংশনে। মেটা রোড জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। আমাদের যাত্রাপথে মেটা রোড এই জন্যই জংশন, কারণ এখান থেকেই ভাগ হয়ে যায় বিকানির জংশন যাওয়ার লাইন, এবং বিকানির থেকে লালগড়। আর এই বিকানিরের সূত্র ধরেই বলি, শিয়ালদা বিকানির দুরন্ত এক্সপ্রেসের ফুল জার্নির ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। লিঙ্ক দেওয়া থাকলো ওপরের আই বোতামে। এছাড়াও যে কোনো রকম ট্রেনের ভিডিও আমার চ্যানেলে পেতে আপনারা লিখবেন ইউটিউবে ট্রাভেল উইথ কৌশিক, তারপরে ট্রেনের নাম এরকম লিখবেন ট্রাভেল উইথ কৌশিক রাজধানী এক্সপ্রেস জার্নি, সঙ্গে সঙ্গে ভিডিও চলে আসবে। আমি মেটা রোড কথাটা বলছি, কিন্তু উচ্চারণটা মেটা রোড নয়, উচ্চারণটা হচ্ছে মেরাতা রোড। এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে মেরাতা রোড জংশন। আমি বলছি না মেটা রোড, এটা ভুল উচ্চারণ। এখানে প্রায় 40 থেকে 45 মিনিট ট্রেন অ্যাডভান্স, এখন ট্রেন দাঁড়িয়ে থাকবে। আমার পেছন দিকটায় চাঁদটা দেখুন, কালকে এটাই ফুল মুন হবে, কারণ কালকে হচ্ছে কার্তিক পূর্ণিমা, 15 নভেম্বর। আর এই চাঁদটাকে মরুভূমি দেখার জন্যই এত কর্মযোগ্য, এত পথ চলা। 40 মিনিটের ব্যবধানে এই মেরাতা রোড জংশনে বিকেল ফুরিয়ে সন্ধে হলো। আরও উজ্জ্বল হলো ওই আকাশের
পূর্ণিমার চাঁদ। পরবর্তী স্টেশন রায়কাবাগ প্যালেস জংশন। মেটা রোড থেকে রায়কাবাগ প্যালেস পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে। 101 কিলোমিটার, রয়েছে 11টা ইন্টারমিডিয়েট স্টেশন। দেখা হবে আপনাদের সঙ্গে সেখানে। সন্ধে হয়েছে, কামরায় চলে গিয়েছে আলো। এবার তো গলায় 1 কাপ গরম গরম চা ঢালো। কি যেন নেই সাথে ভাবতে ভাবতে দরজার ধারে এসে দাঁড়ালাম। জ্যোৎস্নার আলোয় চারিদিক ভেসে যাচ্ছে। এমন রাত তো অনেক আসে, কিন্তু আজকের রাতটা কোথাও যেন বিশেষ। এই রাত্রে স্মৃতি যেন জড়িয়ে সেই রাতের সাথে, যেদিন সে এমনইভাবে দরজার ধারে আমার বুকে মাথা রেখে বলেছিল, কি করে দাঁড়াও এখানে, ভয় করে না। আমার প্রতি অগাধ আস্থা রেখে সে নিজেকে প্রায় সঁপে দিয়েছিল আমার এই বুকে। তাকে দুবাহুতে শক্ত করে নিয়ে না জানি কত রাত অবধি দাঁড়িয়েছিলাম। সে নিশ্চিন্তে ঘুমিয়েছিল, শুধু দ্রুত হয়েছিল আমার এই স্পন্দন। বাইরের তাপমাত্রা বলছে এখন 26 ডিগ্রি, আর গন্তব্য বলছে আমরা পৌঁছে গেছি দিল্লি থেকে 551 কিলোমিটার পথ চলে রাজস্থানের যোধপুর জেলার রায়কাবাগ প্যালেস জংশনে। রায়কাবাগ প্যালেস জংশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর এখানে কিন্তু আমাদের ট্রেন বেশ খানিকটা সময় অ্যাডভান্স। আর রায়কাবাগ প্যালেস আমাদের যাত্রাপথে এই জন্যই জংশন, কারণ এখান থেকে ভাগ হয়ে যায় ফালৌদি জংশন যাওয়ার লাইন। এই দিককার স্টেশনগুলোর নামেই জংশন, কিন্তু স্টেশনগুলোতে যাত্রী রয়েছে, দোকানপাট সে অর্থে নেই। আর দূর দূর পর্যন্ত তো ফাঁকা মরুভূমি, অনেকটা পথ ফাঁকা চলে আসছি, দুদিকে মরুভূমি, জঙ্গল, কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। তারপরে হয়তো একটা আলো ঝলমলে ছোট শহর, সেখানে একটা স্টেশন এরকম। ভালো থাকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। সাবরমতি, দিল্লি, যোধপুর। অ্যাডভান্স ঢোকার কারণে রুনিচা এক্সপ্রেস বেশ খানিকটা সময় দাঁড়িয়েছিল এই রায়কাবাগ প্যালেস জংশনে। তারই ব্যবধানে দেখা হয়ে গেল বেশ কিছু ট্রেনের সাথে। রায়কাবাগ প্যালেসের পরের স্টেশনই হচ্ছে যোধপুর। ঘড়িতে সময় রাত 9টা। দিল্লি থেকে 553 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের রুনিচা এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন রাজস্থানের যোধপুর রাজ্যের যোধপুরে, যেখানে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 30 মিনিট, কারণ এখানে আমাদের ট্রেনের রেক রিভার্সাল হবে। এবং যোধপুর থেকে মোটামুটি সব জায়গায় যাওয়ার কিন্তু কানেক্টিভিটি রয়েছে। যোধপুর থেকে জয়পুর, যোধপুর থেকে উদয়পুর, যোধপুর থেকে মাউন্ট আবু, কিংবা যোধপুর থেকে জয়সালমের। দিয়ে দিয়েছে যোধপুরে জোম্যাটো তার ফুড ডেলিভারি। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, আপনারা হয়তো অনেকেই জানেন, বা যারা জানেন না তারা জেনে নিন, হাওড়া থেকে কিন্তু যোধপুর পর্যন্ত সরাসরি ট্রেন রয়েছে। হাওড়া থেকে যোধপুর পর্যন্ত যোধপুর এক্সপ্রেসের ব্লগ আমার রয়েছে, যে ট্রেনটা কিন্তু জয়পুর হয়েই যোধপুর আসে। তো যদি আপনারা মনে করেন যে যোধপুর এসে যোধপুরে একদিন থেকে এখান থেকে জয়সালমীর যাবেন, সেটাও করতে পারবেন। রাজস্থানের প্রায় প্রত্যেকটা জায়গাতে কিন্তু ট্রেনের কানেক্টিভিটি রয়েছে। কলকাতা থেকে উদয়পুর, কলকাতা থেকে যোধপুর, কলকাতা থেকে জয়পুর, কলকাতা থেকে বাড়মের, শুধু জয়সালমীর অবধি ডিরেক্ট ট্রেনটা নেই। তবে যেদিন আমি জয়সালমীর থেকে ফিরবো, সেদিন কিন্তু আমার ফেরার ট্রেনটা যোধপুর থেকে রয়েছে। সেদিন যোধপুর থেকে ট্রেন ধরে যাবো হচ্ছে দিল্লি, এবং দিল্লি থেকে তারপরে ফিরবো হচ্ছে কলকাতা। ট্রেন যোধপুর ছাড়ার পর ঘুমিয়ে পড়া ছাড়ার কোনো উপায় নেই, কারণ কালকে ভোর 4টের সময় ট্রেন পৌঁছাবে। তাই যে আজকে রাত্রের ঘুমটা ভীষণ দরকারি, তাই চটপট খাওয়াটা সেরে নিই, তাহলে খাবার হজম হবে তাড়াতাড়ি। চটপট খুলি খাবারটা। সেই মালাবার পরোটা আমার প্রিয়, এই পরোটার প্রেম আমি ছাড়তে পারবো না। কি মুচমুচে, কি সফট। এটা সাউথের কোনো একটা চিকেনের আইটেম, মানে পরোটা দিয়ে খাওয়ার জন্যই। কারি পাতাও রয়েছে এটা, এবং যে রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছে সেটা সাউথেরই কোনো রেস্টুরেন্ট। এই দেখুন কত কারি পাতা। এইরকম দিয়েছে চিকেনের পিস, যেখানে হাড় বেশি চিকেন কম। আর এই প্রথমবার জোম্যাটো থেকে অনলাইনে চা অর্ডার করেছিলাম একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। কোয়ান্টিটি দিয়েছে এত, দারুণ টেস্ট চায়ের। চিকেনটা অর্ডার দেওয়াটা বেকার হলো, চায়ের সঙ্গে পরোটা এক্সিলেন্ট লাগছে, এক্সিলেন্ট। সময় রাত 10:07। আমাদের ট্রেন ছেড়ে দিল যোধপুর। বাইরে ঠান্ডা ভালোই আছে। আবারও আমাদের ট্রেন উল্টো ডিরেকশনে যাবে। ফালৌদি যে জংশন, সেই ফালৌদি জংশন থেকে
চলে যাবে হচ্ছে জয়সালমীরের দিকে। আশা করছি কাল ভোর 4টের মধ্যে জয়সালমীর পৌঁছে যাবো, আপনাদেরকে তখনই আমি আপডেট দেবো। আপাতত গুড নাইট, টাটা অ্যান্ড লাভ ইউ। ভোরের আলো এখনও ভালো করে ফোটেনি, ট্রেন থেকে নামতেই বেশ ঠান্ডা লাগছে, কারণ টেম্পারেচারে বলছে এখন 21 ডিগ্রি। গন্তব্য বলছে দিল্লি থেকে 846 কিলোমিটার পথ চলা শেষ করে আমরা পৌঁছে গেছি রাজস্থানের জয়সালমীরে, আমাদের শেষ গন্তব্যে। ট্রেন এই পর্যন্তই আসবে এবং এখানে নেমে শুরু হবে আমাদের পরবর্তী মোড়ক অভিযান। শেষ করলাম এই পর্ব, এই জার্নি। ফিরব পরবর্তী পর্বে, যে পর্বে আমরা এক্সপ্লোর করব হচ্ছে জয়সালমীর। সবাইকে টাটা, শুভরাত্রি। ওই দূরে দেখা যাচ্ছে, না কাঞ্চনজঙ্ঘা নয়, সোনার কেল্লা।